শাওন বুথ এফএম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন এবং ভালোর দোলে আছেন। আমরা চাই কোন ঘটনাগুলো মানুষের জীবনে ঘটে যাচ্ছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে এবং আপনারা জেনে অনেক উপকৃত হবেন। তারই সাথে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা কোনো ঘটনা নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আপনারা সপ্তাহে 3 দিন ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে পারবেন এই ইউটিউব চ্যানেলে। আপনার জীবনের ঘটনাগুলো পাঠাতে চাইলে আপনি আমাকে ইমেল করুন। ইমেল আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি নিজের জীবনের বাস্তব ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। সরাসরি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বেশি কথা না বাড়িয়ে তাহলে চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক। আমি ছোটবেলা থেকেই একা একা থাকি। অনেকে এই জন্য আমাকে হিংসুটে বলে। এটাই মাঝে মাঝে কষ্ট পেলেও লুকিয়ে রাখি। কিছুতেই বুঝাতে পারি না যে কাউকে আমি আসলে মানুষের ভালো চাই বলেই আমি কারোর সাথে মিশি না। আমি তালহা, এবার অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি একটা অদ্ভুত রোগের আক্রান্ত। যদি এটাকে রোগ বলেন তো আমি ছোটবেলা থেকে দেখছি যাদের সাথে মিশি তারা রাতে স্বপ্ন দেখি তাদেরকে আমি। পরে ওই স্বপ্নগুলো বাস্তবে রূপ নেই। বুঝলেন না তো? আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি। আমার বয়স যখন 7 তখন থেকেই আমি এই রোগে আক্রান্ত। বাবা ফরেস্ট অফিসার, তাই কয়েকদিনই আমাদের বনে বাদরে থাকতে হয়েছিল। বাবা সিলেট বদলি হয়ে গেলেন চা বাগানে ঘেরাও বিশাল বাংলোতে। আমরা উঠছি সেখানে। আমাদের সাথে মামাতো ভাই আদিলও গিয়েছিল। কয়েকদিন বেরিয়ের পর ফিরবো। আমাদের প্রথম দিন আদিলের সাথে রাতে ঘুমাতে দেওয়া হয়েছিল। সেদিন থেকেই ঘটনা শুরু। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আদিল ভাইয়া পাহাড় থেকে পড়ে মারা গেছে। সকালে উঠে কাউকে কিছু বলিনি। ভাবলাম স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু দুপুরে খাবারের সময় মা হঠাৎ বললেন, আদিল কোথায়? খাবারের সময় কই গেল অপেক্ষা করতে শেষে খেয়ে উঠে পড়লাম। বিকাল শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেল। আদিল ভাইয়া ফিরলেন না। মা বাবা দুজনে খুব বেশি চিন্তিত। বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন, কুলিদের দিয়েও খোঁজ হচ্ছে। রাত গভীর হলো। পরের দিন সকাল হয়ে গেল, কিন্তু আদিল ভাইয়া ফিরল না। সকাল 10টায় হঠাৎ খোঁজ পাওয়া গেল পাহাড়ের নিচে আদিল ভাইয়ার লাশ পাওয়া গেছে। এর কিছুদিন পর আমি আরও একটা বন্ধুকে খুঁজে পেলাম। আমাদের পাশের আরেকজন অফিসার থাকতেন। ওনারা মেয়ে দিয়ে আপু, আর আমরা চাইলে কয়েক বছর পর আমাদের বাসায় এসে আমার সাথে অনেকক্ষণ খেলা করে চলে গেলেন। খুব হাসাহাসি ছিল মেয়েটা। আমার দারুণ ভালো লেগেছিল। আদিল ভাইয়াকে যেমন লাগতো ওই রাতে স্বপ্ন দেখতাম গাড়িতে করে যাবার সময় হঠাৎ দিয়া আপু গাড়ি থেকে জাকুনিতে পড়ে গেল, আর অন্য একটা গাড়ি থেকে পায়ের উপর দিয়ে চলে গেল। পাটা চিরদিনের মতন খুঁড়া হয়ে গেল। আর এরপর থেকেই স্কুলে যাওয়ার পথ দিয়ে আপুর অ্যাক্সিডেন্ট হলো, আর সত্যি দিয়া আপু একটা পা হারালো চিরতরের মতন। এরপর আমি একজন কুলি মাসির সাথে একদিন গল্প করছিলাম। উনি আমাকে কিভাবে চা পাতা তুলতে হয় শিখাচ্ছিলেন এবং আমি আরো ভালো লেগেছিল। ওই রাতে স্বপ্ন দেখা একটা গাছে দড়ির সাথে উনি ঝুলে আসেন। পরের দিন ঠিক তেমনি ভাবেই কেউ একজন মারা গেল। আমি লাশটা দেখিনি, কিন্তু আমি জানতাম ওইটা কে। এরপর সাবধান হয়ে গেল। কারোর সাথে আর যাইতাম না, কারণ আমি যার সাথে যাইতাম তারই একটা ক্ষতি হয়ে যেত, আর আমি চাইতাম না যে কারো ক্ষতি চাই। মা বাবা ভয় পেয়ে গেলেন। হঠাৎ নিজেকে গুটিয়ে নেওয়ায় উনারা চিন্তিত হয়ে পড়লেন। আমাকে বিভিন্ন ডাক্তার দেখাতে লাগলেন, কিন্তু কেউই আমাকে কোনো অসুখ ধরতে পারল না। মোটামুটি ভালো স্বাস্থ্যের ও সুন্দর চেহারায় আমি একদম ফিট ছিলাম। তারপরে এক আঙ্কেল বাবাকে বললেন মানসিক ডাক্তারের কথা। বাবা আমাকে ধরুন একজন মহিলার কাছে নিয়ে গেলেন। তখন আমি ক্লাস 7-এ পড়ি। উনি আমাকে দেখেই হাসি দিলেন, বললেন, একে কেন নিয়ে আসছো? এ তো একদম সুস্থ। বাবাকে বাইরে অপেক্ষা করতে বলে উনি আমার সাথে গল্প করতে লাগলেন। যতই আমি নিজেকে উনার থেকে ভালো লাগা থেকে দূরে রাখতে চাইলাম, ততই উনাকে ভালো লাগলো। আমি ভয় পেয়ে গেলাম উনারও আবার কিছু হয়ে যাবে না তো।
শেষে উনাকে বলেই ফেললাম, আন্টি আপনি সাবধানে থাকবেন, কারণ আপনাকে আমার ভালো লাগছে, আর আমার কাউকে ভালো লাগলেই তাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, যা দেখি সেরকমই পরের দিন ঘটে যায়। উনি অবাক হয়ে বললেন, কবে থেকে এমন হচ্ছে? আমি জানালাম, সিলেট যাবার পর থেকেই। আর কিছুক্ষণ এ বিষয়ে সে কথা বললে আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম। আসার সময় ওনার ফোন নম্বর নিয়ে আসলাম। ওই রাতে স্বপ্নে দেখলাম উনি ফোন রিসিভ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে প্যারালাইসিস হয়ে গেলেন, কোনো কথা বলতে পারলেন না। ঘুম ভাঙতেই ওনাকে ফোন দিলাম সাবধান করে দেওয়ার জন্য, কিন্তু অনেকক্ষণ ফোন বেজেলো, কেউই তুললো না। দুপুরে আবার ফোন দিলাম, একটা পুরুষ গলা বলল, ম্যাডাম সকালে সিঁড়ি থেকে পড়ে খুব অসুস্থ হয়ে পড়েছেন, এখন হাসপাতালে আছেন। আমি আরও হতাশ হয়ে পড়লাম। এখন থেকেই আর কোনো ডাক্তারের কাছে যাইনি। এভাবে আরও কয়েকজনকে ভালো লেগেছিল। এদের মধ্যে দুজন পানিতে ডুবে হার্ট অ্যাটাকে মারা গেছে, একজন অন্ধ হয়ে গেছে, আর একজন মাথায় সুট পেয়ে পাগল প্রায়। নিজেকে একদম গুটিয়ে রেখেছি, কারো দিকে তাকাই না। যদিও ভালো লেগে যায় তাহলে সর্বনাশ। ইন্টারনেটে আসুক আমার নিয়ে এই ঘাটাঘাটি করছি, ভরসা করার মতন কিছুই পাইনি। শুধু একটা লাইন পেয়েছি একটা ব্ল্যাক ম্যাজিকের পেজে। লাইনটা হলো, সেখানেই উত্তর আছে এবং সেখান থেকেই শুরু। তাই এত বছর পর আমি আবারও সিলেট যাচ্ছি, আবারও রহস্য নিয়ে, আমার বাস্তব স্বপ্নগুলোর রহস্যগুলো খুঁজতে। এই বলেই সেখানেই উনি উনার ঘটনাটি শেষ করলেন। আসুন পরের ঘটনায় যাওয়া যাক। পরের ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। 6 বছরের একটি মেয়ের মুখের প্রশ্ন শুনে উনার বাবা চমকে যান। মেয়েটি প্রশ্ন করে হঠাৎ বাবাকে, আচ্ছা বাবা, মানুষের মাংস খেতে কেমন লাগে? এই কথাটা শুনে যে কোনো বাবাই চমকে ওঠার মতন কথা। কিন্তু আবির সাহেব বিন্দু মাত্র চমকালেন না। আবির সাহেব মিষ্টি করে হেসে তার 6 বছরের বাচ্চা মেয়ে শিমিমাকে উত্তর দিলেন, খুব খারাপ লাগে মা, অনেক গন্ধ আসে মানুষের শরীর থেকে। মানুষের শরীর একেবারেই খাবার উপযুক্ত না। এদের মাংস অনেকটা নিম পাতার রসের মতন তিতা লাগে। কিন্তু তুমি কি করে জানলে মা? তুমি কি কখনো মানুষের মাংস খেয়েছো? শিমু বলে, হ্যাঁ মা, আমি খেয়েছিলাম। তোমার মতন যখন আমিও তোমার সমান ছোটো ছিলাম তখনই খেয়েছিলাম। খুব বাজে স্বাদ মানুষের মাংসের, হোক বাজে, তাও আমি মানুষের মাংস খাবো। এই বলে তার মেয়েটি এরকম আবদার করতে লাগে, তুমি প্লিজ এনে দাও মা, প্লিজ প্লিজ প্লিজ, আমার লক্ষ্মী মা। এই বলেই তার মায়ের কাছে কান্না করতে থাকে। ঠিক তখনই তার বাবা চলে আসে এবং বাবাকে বলে, আচ্ছা বাবা, তুমি এখন তো অনেক রাত হয়ে গেছে, আমাকে কি মানুষের মাংস এনে দিবে? এখনই তো আর কোনো মানুষ ঘর থেকে বের হয় না মা, আমার লক্ষ্মী মেয়েটা, তুমি এখন ঘুমাও, আমি তোমার কাল সকালে মানুষের মাংস এনে দিব, প্রমিস? আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী বাবা, প্রমিস। এই বলেই তার মেয়েটি সেখানে ঘুমিয়ে পড়ে এবং বাবার সাথে এতটুকু কথা বলেই সিমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। সিমির এই ধরনের ব্যবহার আবির সাহেব অনেক অদ্ভুত আর অস্বাভাবিক লাগলেও এখন তার কাছে স্বাভাবিক হয়ে গেছে, কারণ আবির সাহেব জানেন শিমু 8 থেকে 10টা স্বাভাবিক মেয়ের মতো নয়। সিমি জন্মের পর থেকেই বেশ অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। সিমির জন্মের সাথেই তার মা মারা যায়। এরপর বাড়ি থেকেই আয় রাখা হয় সিম্মির জন্য, এবং কিন্তু সিম্মির তার আরেকটাকে তার মা বলে দাবি করে, সেই কাজের মহিলাটাকে। কিন্তু আয়নাটা বেশ টিকেনি। 13 দিন পর সিম্মির দেখাশোনার করার পর আয়না সেখান থেকে পালিয়ে যায়। এরপর আবির সাহেব সিম্মির দেখাশোনার জন্য 4 থেকে 5টা আয়া রাখেন, এবং কিন্তু কোনো আয়াই তাদের বাড়িতে টিকে না। সবাই 3 থেকে 4 দিন পর সিম্মির দেখাশোনা করেই সেখান থেকে পালিয়ে যান। তাকে দেখাশোনা করার মতন কেউই নেই।
আবির সাহেব তখন বেশ চিন্তায় পড়ে যান, কিন্তু কিছুই বুঝতে পারেন না। ভাবেন এখানে রহস্যটা কি, সব আয়ারা এইভাবেই বলেই সেখান থেকে পালিয়ে যাচ্ছে কেন। এরপর তিনি শেষ আয়াটাকে রাখেন, তার দিকে ভালো করে লক্ষ্য করতে থাকেন। এরপর তিনি দেখলেন যে পুরোই অবাক হয়ে গেলেন। সিম্মিকে যখন ল্যাকটোজেন বা এই ধরনের খাবার দেওয়া হয়, সে সেই খাবারগুলো খায় না। এরপর আয়ার হাতে ঠোঁট দিয়ে চেপে ধরে রাখে। ঘটনাটি দেখে স্বাভাবিক লাগলেও ঘটনাটি মোটেও স্বাভাবিক ছিল না। আসলে সিম্মি আরেকটা জুকের মতন করেই ঠোঁট দিয়ে ঠোঁটে আমাদের শরীরে রক্ত খেত। আয়া প্রথমে কিছু বুঝতে পারতো না, ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিত। পরে যখন ব্যাপারটা ভালো করে বুঝতে পারে, তখনই তারা বেশ ভয় পেয়ে যায় এবং কাউকে কিছুই বলতে পারে না এবং বাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। আবির সাহেব ঘটনাটি ঠিক তখনই বুঝতে পারেন যে প্রত্যেক আয়ারা তাকে, অর্থাৎ প্রত্যেক কাজের বুয়ারা তার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে কেন। এখন তার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় এবং পরে এই ব্যাপারটা তিনি ভালোভাবে বুঝতে পারেন। তখনই তারা বেশ ভয় পেয়ে যায় এবং সেখান থেকেই তারা গ্রামবাসীকে বলে না, কেননা গ্রামবাসীর কাছে জানাজানি হলে তাদের পুরোই মান সম্মান সব কিছুই চলে যাবে এবং গ্রামের মানুষ এসে তাদেরকে অনেক কটূ কথা শোনাবে, যার ফলে তারা গ্রামে কখনোই শোনাননি। তিনি নিজেও একজন ডাক্তার ছিলেন তার বাবা, কিন্তু তার পুরো জীবন এরকম অদ্ভুত বাচ্চা দেখেনি। এরপর আবির সাহেব এটা ভেবে ভয় পান যে হয়তো ওই আয়াগুলো মাধ্যমে বিষয়টা সবার মধ্যে জানাজানি হয়ে যাবে। কিন্তু অদ্ভুতভাবে আবির সাহেব যখনই সেই আয়াগুলোর খোঁজ নিতে যায়, তখনই জানতে পারে ওই আয়াগুলো যারা স্বামীকে কয়েকদিন ধরে দেখাশোনা করেছিল, তারা ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর তারা আত্মহত্যা করে মারা যায়। আবির সাহেব কিছুই বুঝতে পারেন না। তখনই বয়ে ওই শহর ছেড়ে নতুন শহরে চলে আসেন এবং তারপর বাড়ি থেকে কোনো আয়া বা কাজের লোক রাখেন না আবির সাহেব। তিনি নিজেই স্বামীকে লালন পালন করে বড় করতে থাকেন, যদিও পরপর থেকেই স্বামীর ওই অদ্ভুত রক্ত চুষে খাওয়ার ব্যাপারটা তিনি লক্ষ্য করেননি। এরপর স্বামীর বয়স যখন 1 বছর হয়, এদিকে স্বামীকে সারা বাড়িতে খুঁজে পেলেন না আবির সাহেব। এরপর খুঁজতে খুঁজতে দেখলেন স্বামী খাটের নিচে লুকিয়ে একটা জীবন্ত টিকটিকিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেদিন আবির সাহেব সিম্মির এই হিংস্র রূপ দেখে বেশ ভয় পেয়ে গেছেন। এরপর আবির সাহেব প্রায় লক্ষ্য করতেন সিম্মি সাধারণ খাবার মোটেও পছন্দ করতো না। সে বিভিন্ন সময় লুকিয়ে লুকিয়ে জীবন্ত টিকটিকি খেত, ইঁদুরকে চিরা চিরা খেত। এরপর যখন সিম্মির বয়স 3 বছর হয়, একদিন আবির সাহেব লক্ষ্য করলেন সিম্মির এক ধরনের অদ্ভুত ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে সে যে কোনো প্রাণীকে তার কাছে বশ করে আহ্বান করতে পারে। এরপর বেশ নিষ্ঠুর হয়েই ছুরি দিয়ে সেই প্রাণীটিকে মেরে তাদের রক্ত এবং মাংস খায় সে। এর কয়েকদিন বিভিন্ন পাখি, এরপর বিড়াল, এইভাবেই নানান ছোট প্রাণীদের বশ করে তাদের কাঁচা মাংস খেত সিম্মি। এরপর কয়েকবার আবির সাহেবকে লুকিয়ে লুকিয়ে এসব আবির সাহেব সামনেই পৌঁছে কাজ করে সিম্মির জন্য। আবির সাহেব নির্বাক দোষের মতন শুধু তাকিয়ে তাকিয়ে দেখে সেই দৃশ্য। আবির সাহেব বুঝতে পারেন না যে তার কি করা উচিত। স্বামী তার একমাত্র মেয়ে, তাকে তো আর ফেলেও দেওয়া যায় না। এইদিকে তার এই সমস্যা এতটাই অদ্ভুত হয়ে আর অস্বাভাবিক যে এগুলো আবির সাহেব কাউকেই বলতে পারছেন না। স্বামীর এই অদ্ভুত আচরণ যদিও সবার মাঝে জানাজানি হয়ে যায়, তাহলে হয়তো তাদের বাঁচা মুশকিল হয়ে যাবে সিম্মি। তাই এই অদ্ভুত ঘটনাগুলো একান্তেই গোপনে রাখেন আবির সাহেব, পুরো সমাজ থেকে লুকিয়ে রাখেন এই মেয়েকে সিম্মিকে। যদিও সিম্মি এখনও স্বাভাবিক হয়নি, তার বয়স যত বাড়ছে তখনই সে আরও হিংস্র আর ভয়ানক হয়ে উঠছে। এখন সিম্মির বয়স যখন 6 বছর, তখন সিম্মির সাবারের বিন্দু মাত্র কোনো পরিবর্তন ঘটেনি। সে এখনও টিকটিকি, ইঁদুর, গাছের পাখি, বেড়াল, ছোটো ছোটো প্রাণীকে হত্যা করে কাঁচাই ছিঁড়ে খেয়ে যেত।
সে বর্তমানে আরও বেশি হিংস্র হয়ে উঠছে। তার বয়স যখন মানুষের মাংসে খাওয়ার নেশা উঠছে। আবির সাহেব জানালেন যে সিম্মির এই নেশাটা উঠে যায় সে করেই ছাড়ে। বড্ড জিদ তার, তাও মানুষের মাংস নিয়ে মিথ্যা কথা বলে শরীর সিম্মির মনোযোগ নষ্ট করতে চাইছিল আবির সাহেব, কিন্তু কোনো লাভ নেই। সিম্মির মাংসের আশা করেই রাতে ঘুমাতে পড়তো। আবির সাহেব নিজেও জানেন না যে সকালে কি হতে চলছে। আবির সাহেব সিম্মিকে বুঝলেন, মাঝে মধ্যে সিম্মির সাথে সিম্মির মতোই পৌচিক কথাবার্তা বলতে থাকেন, কিন্তু তাও তিনি সিম্মিকে বোঝাতে পারেন না। আবির সাহেব ভাবতে থাকেন যে 6 বছরের মেয়ে যদি এরকম হিংস্র আর ভয়ানক হয়, তাহলে সে আরও বড় হয়ে কতটা ভয়ানক হতে পারে। এতটা ভাবেই তার গা শিরমির করে উঠতেছে। রাত এখন প্রায় 11টা বাজে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবির সাহেব জানালার পাশে বসে বৃষ্টি দেখছেন আর কাঁদতে কাঁদতে ভাবছিলেন যে কি দোষ ছিল তার, কেনই বা তার গাড়ি এমন একটা অদ্ভুত ধরনের মেয়ের জন্ম হলো। কি পাপের সাজা এটা! এই বাচ্চা মেয়ের ভিতর এমন হিংস্রতা আর নিষ্ঠুরতা আসলে কিভাবে সিম্মিকে আর কখনো সুস্থ হয়ে উঠবে না? সে কি আর 8-10টা মেয়ের মতন স্বাভাবিকভাবেই জীবনযাপন করবে না? সিম্মি কোনো ওই রকম পিশাচিনী হলো? তার মাকে এই অভিশাপ থেকে মুক্তি করার কি কোনো রেহাই নেই? তার কি কোনো উপায় নেই? সৃষ্টিকর্তা কি কাউকে পাঠাবেন না তাদের এইরকম অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়ে? কেউ কি তাদের সাহায্য করতে পারে না? জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে এভাবেই ভেবেছিলেন আবির সাহেব। এরপর হঠাৎ জুড়ে দরজা জানালার শব্দ পেয়ে আবির সাহেব বেশ চমকে উঠলেন। এত রাতে বাড়ির ভিতর কে এসেছে? এরপর দ্রুত গিয়ে দরজাটা খুললেন। দরজাটা খুললেই আবির সাহেব দেখলেন একজন ভদ্র মহিলা পুরো বৃষ্টিতে ভিজে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আবির সাহেব কিছুটা গভীর কণ্ঠে লোকটাকে প্রশ্ন করলেন, কে আপনি? কি চান এত রাত্রে? লোকটা কিছু কাঁপা কণ্ঠে উত্তর দিল, আমি মিসলি আলী, আমি একজন ডিটেকটিভ। আমার গাড়িটা হঠাৎ করে আপনার বাড়ির সামনে এসে নষ্ট হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামায় কোনো লক্ষণ দেখছি না। আমি কি আজকের রাতটাই আপনার বাড়িতে থাকতে পারি? লোকটার কথা শুনে আবির সাহেব বেশ চিন্তায় পড়ে গেলেন। আবির সাহেব একবার ভাবলেন, বাড়িতে এখন সে আর তার মেয়ে সিম্মি ছাড়া আর কেউ নেই, তাই এত রাতে একজন অপরিচিত লোকের বাড়িতে ঢুকতে দেওয়া কি ঠিক হবে? এরপর আবার ভাবলেন, বাড়িতে আসলে অনেক বৃষ্টি হচ্ছে, লোকটার পক্ষে তার বাড়িতে যাওয়াও সম্ভব নয়। এছাড়া লোকটাকে দেখে বেশ ভদ্র মতো লাগছিল, আর লোকটা যখন বিপদে পড়ে নিজে থেকেই সাহায্যের জন্য এসেছে, তাকে তো ফিরিয়ে দেওয়া উচিত হবে না। এরপর আবির সাহেব মিসির আলী সাহেব নিজের ভিতর নিয়ে আসলেন নিজের বাড়িতে। বৃষ্টিতে মিসির আলী সাহেব পুরো শরীর ভিজে গিয়েছিল, তাই আবির সাহেব তার গামছাটা আর লঙ্গি দিয়ে এরপর মিসির আলী সাহেব ওয়াশরুমের দিকে গিয়ে ফ্রেশ হয়ে আসলেন। মিসির আলী সাহেব ড্রয়িং রুমে বসে আছেন, বাড়িটা ভালো করে পর্যবেক্ষণ করছেন তিনি। বাড়ির ভিতর 2 ইউনিট, বাড়িটা বেশ বড়, কিন্তু তিনি বুঝতে পারলেন যে বাড়িটা কোনো বড় মেয়ে মানুষ বা কাজের লোক নেই, কারণ বাড়িটা অগোছালো ছিল। মেয়ে মানুষ থাকলে আর কিছু করুক আর না করুক, বাড়িটা অন্তত গুছিয়ে থাকতো। এছাড়া কোনো কাজের লোকও বাড়িটা গুছিয়ে রাখতো। মিসির আলী সাহেব এটা ভেবে বেশ অবাক হলেন যে এত বড় বাড়ি আর বাড়িতে একটা কাজের লোকও থাকে না। অবশ্য হয়তো লোকটা এখানে থাকার কথাও না, লোকটার সাথে হয়তো তার কোনো বাচ্চা ছেলে বা মেয়ে থাকে, কারণ লোকটার চেহারা দেখেই বোঝা যায় যে লোকটা নিঃসঙ্গতায় ভুগছে না।
এরপর আবির সাহেব দুইটা কফি নিয়ে এসে এক কাপ মিসির আলী সাহেবকে এবং অন্য কাপ নিজে পান করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর দুজন কারোর সাথে কথা বললেন না, দুজনের পর্যবেক্ষণ করছিল। মিসির আলী সাহেব আবির সাহেবকে আচরণ পর্যবেক্ষণ করছিলেন লোকটা ভালো মতো জানার জন্য, আর আবির সাহেব মিসির আলী সাহেবকে পর্যবেক্ষণ করছিলেন লোকটা কি আসলে সুবিধার কিনা জানতে। আবির সাহেব ওই মিসির আলী দুজনের নীরবতা প্রেমী এবং খুব ভালো ও প্রয়োজনের কথা বললেন না। তারা দুজনেই স্বাভাবিকভাবেই বসে নীরবে একজন অনেকজনকে পর্যবেক্ষণ করে যাচ্ছিল। যদিও লোকটাকে নিয়ে আবির সাহেব বেশ আতঙ্কে ছিলেন। অচেনা অপরিচিত একটা লোক তার ঘরে ড্রয়িং রুমে বসে আছে এত রাতে, এটা ভাবতেই তার বেশ ভয় লাগে। এরপর হঠাৎ নীরবতা কাটিয়ে মিসির আলী সাহেব আবিরকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? লোকটার প্রশ্ন শুনে আবির বেশ চমকে উঠলেন। আবির সাহেব কিছু বুঝতে পারলেন না, তার স্ত্রী মারা গেছে এটা অচেনা লোক জানলো কিভাবে। এরপরে একটা অবাক হয়েই বললেন, আপনাকে কে বলেছে যে আমার স্ত্রী মারা গেছে? আপনি আমায় আগে থেকে চিনেন নাকি? তিনি বললেন, না, আজই আপনার সাথে প্রথম পরিচয় হলো। অবশ্য এখন পর্যন্ত আপনার নামটাই জানা হলো না। ও আচ্ছা, আমার নাম আবির চৌধুরী। আপনি কিভাবে বুঝলেন যে আমার স্ত্রী মারা গেছে? প্রথমত আপনি ছাড়া যদি অন্য ঘরে অন্য কেউ থাকতো তাহলে এতক্ষণে নিশ্চয়ই একবার হলো আমায় দেখতে আসতো। মেয়ের কৌতূহলী একটু বেশি থাকায় তার বাড়িটা দেখে মনে হচ্ছিল বেশ গুছালো। মানে বাড়িটা হয়তো আপনি ছাড়া আর কোনো মেয়ে মানুষই থাকে না। তাহলে হয়তো বাচ্চা দূরে থাকে। আর আপনাকে দেখে মনে হচ্ছিল না যে আপনি অবিবাহিত। তার মানে আপনার স্ত্রী ছিল কিন্তু এখন নেই। অনুমানিক সে মারা গেছে। আর এছাড়াও আপনার পুরো বাড়িটা একটা কাজের লোকও নেই। বাহ, বেশ ভালো অনুমান শক্তি আপনার। এই বলে তারা হাসতে থাকলো এবং বলল, আমার স্ত্রী মারা গেছে। আমাদের যখন প্রথম সন্তান হয় তখনই সে মারা যায়। এরপর থেকেই আমি আর আমার মেয়ে এই বাড়িতেই আমরা থাকি। আমার মেয়ের নাম শাম্মী, বয়স 6 বছর। আচ্ছা আপনার কাজটা কি? আমার কাজটা হচ্ছে ইন্ডিকেটিভ, রহস্যের পিছনে ছুটাই আমার কাজ। যেখানে রহস্য থাকে সেখানে আমি গিয়ে হাজির হই। বেশ মজার তো, কিন্তু এতটা আপনার লাভটাও কি? এই ধরনের নেশা বলতে পারেন। খুব ভালোই। আর আমি একজন ডাক্তার। অদ্ভুত, আপনি বুঝলেন কিভাবে? আসলে আমরা দিনের বেশিরভাগ সময় আমাদের পেশার পিছনে ব্যয় করি, তাই আমাদের আচরণে সেই পেশার একটা প্রতিফলন ফুটে ওঠে। আর সেক্ষেত্রে তাই হয়েছে। আচ্ছা আপনি কোন ধরনের রহস্য নিয়ে কাজ করেন? আমি যে কোনো ধরনের রহস্য, খুন, চুরি, এছাড়াও একজন ডিটেকটিভ এবং ভয়ানক মানসিক রোগী অর্থাৎ সাইকোদের নিয়ে কাজ করাটা বেশি থাকে। এছাড়াও যে সকল রহস্যের সমাধান করে থাকি কিন্তু তা না, সমস্যা নিয়ে কাজ করি। আচ্ছা আপনি যেহেতু একজন সায়েন্টিস্ট, তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করাই যেতে পারে। আচ্ছা আমার একটা শিশু জন্মের পর থেকে অদ্ভুত রকমের আচরণ করে। তার স্বাভাবিক খাবারের মোটেও রুচি নেই। সে অদ্ভুত রকমের খাবার পছন্দ করে, যেমন কোনো প্রাণীর রক্ত, কাঁচা মাংস ইত্যাদি। সে বড় হওয়ার সাথে সাথে ধীরে আরও বেশি হিংস্র হয়ে ওঠে। এমন কোনো বাচ্চা বা শিশুর কথা কি আপনি কখনো শুনেছেন বা দেখেছেন? আচ্ছা আপনার কি কোনো বিষয়ে আমার থেকে সাহায্য চাই? মানে না, আমি এমনিতেই বলছিলাম। আপনাকে এরকমই আমার ঘটনা বলেছিল তাই। বাদ দেন। আচ্ছা আপনাকে কফিটা শেষ করে আপনাকে কি আরেক কাপ কফি দিব? আমি বললাম, না, তবে বৃষ্টিতে আমার সিগারেট প্যাকেটটা পুরোই ভিজে গেছে, একাকার হয়ে গেছে। একটা সিগারেট হবে। এরপর মিসির আলী সাহেব সিগারেট টানতে টানতে বারে বারে আর চোখে আবির সাহেবের দিকে তাকাচ্ছিলেন। আবির সাহেব সেখানেই একটা প্রশ্ন করছিলেন এবং প্রশ্ন করছিলেন তাকে উল্টাপাল্টা। আবির সাহেব তাকে এই বিষয়ে
বারবার জানার চেষ্টা করছিলেন এবং তার কথা বললেন না। এমনি আবির সাহেব বলে মাথা নিচু করে চেয়ারে বসে থাকেন। মিসির আলি সাহেব তার বেশি কথা না বাড়ায় আবির সাহেব সাথে সাথে বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে সরে যান। এরপর মিসির আলি সিগারেট টানতে টানতে বড় বড় আর চোখে আবির সাহেবের দিকে তাকাচ্ছিল। আবির সাহেবের প্রসঙ্গটা পাল্টে এ বিষয়ে আর কোনো কথাই বললেন না। এমনি আবির সাহেব বয়ে মাথা নিচু করে চেয়ারে বসে থাকেন। মিসির আলির সাথে সাথে বেশি কথা না বাড়িয়ে আবির সাহেব মিসির আলির চোখের দিকে তাকায়। এমনি সহজেই বুঝতে পারেন যে মিসির আলি একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে মানুষকে পুড়ে ফেলতে। হয়তো তার চোখের দিকে তাকালেই মিসির আলি তার চোখের সম্পর্কটার সত্যিটা জেনে যাবেন। আবির সম্পর্কটা একবার হলেও ভেবেছিল যে লোকটা বেশ বুদ্ধিমান, কিন্তু এবার রহস্য নিয়ে কাজ করে হয়তো তাহলেই সে তার মেয়ের এই অদ্ভুত আচরণের রহস্যটা উদ্ঘাটন করতে পারবে। কিন্তু তখনও আবির তার তো পুরোপুরি বিশ্বাস করতে উঠতে পারেনি যে এই আবির সাহেব যেই মেয়েটা অদ্ভুত ব্যবহারে পুরো ঘটনাটা লুকিয়ে যায় মিসির আলি সাহেবের কাছ থেকে। আবির সাহেব ভাবেন যে এই বিষয়টা যদি মিসির আলি সাহেব তিনি বলেন এবং মিসির আলি তাকে অন্যদের বলে দেয় তাহলে এই বাড়ি ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। এরপর দেখতে দেখতে ভোর হয়ে আগ থেকেই বৃষ্টি থেমে যায়। মিসির সেখান থেকেই চলে যায় এবং আবিরকে বলে একবার ভোর বেলাতেই ধন্যবাদ এবং বিদায় দিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর এলাকার একটা গ্যারেজ থেকে গাড়িটা ঠিক করে তার বাড়ির পথে রওনা দেয়। স্বামী তখনও ঘুমিয়েছিল। এই স্বামী মিসির আলি সাহেবকে তার পরিচিত হতে পারেনি। অবশ্য মিসির আলি সাহেব আবির সাহেবকে বিদায় দেওয়ার আগেই কি মনে করে যেন নিজের ভিজিটিং কার্ড আর বাড়ির ঠিকানাটা দিয়ে এসেছিল আর বলেছিল প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আবির সাহেব সকালে বেশ কিছুক্ষণ মিসির আলি সাহেবকে ভাবতে থাকেন। ভাবেন লোকটা বেশ অদ্ভুত ধরনের, বেশ বুদ্ধিমান। আবিরের কথায় ভেবেছিল যে স্বামীর মতন অদ্ভুত বাচ্চাদের আচরণে কথা যে কাউকেই বলেই যে হেসে উড়িয়ে দিব, কিন্তু মিসির আলি সাহেব হেসে উড়িয়ে দিলেন না। উল্টো তাকে বললেন যে কোনো সাহায্য চাই কিনা। তাহলে নিশ্চিত ঘটনার কিছুটা আন্দাজ করতে পেরেছে। সে হয়তো আবির সাহেবকে সাহায্য করতে চায়। আবির সাহেব ভাবেন যে এমন কি করলে উচিত যে মিসির আলি সাহেবকে সব সত্য ঘটনা খুলে বলা। হয়তো সে একমাত্র একটা রহস্যের উদ্ঘাটন করতে পারে। সেই হয়তো সিম্মিকে এরকম অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে পারে। আবির একটা চেয়ারে বসে বসে এইসব কথা ভাবছিল। এরপর হঠাৎ থেকেই পিছন থেকে স্বামী এসে বলে, এখানে কি করছো বাবা? আবির বেশ প্রথমে কিছুটা আতঙ্কে ছিল, এরপর অনেকটা স্বাভাবিক হয়েই উত্তরে বলল, কিছু না মা। কেন? ঘুমাচ্ছি। ঘুম হয়েছে বাবা। হে বাবা, তুমি এখন ছাদে যাবে আর আকাশ দেখবে, চলো আমার সাথে। এরপর সিম্মি ছুটতে ছুটতে চলে যায় ছাদে। আবির সাহেব যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। আসলে আবির সাহেব ভেবেছিল যে সিমি মনে হয় ঘুম থেকে উঠেই মানুষের মাংস খাওয়ার জন্য বায়না ধরবে, কিন্তু স্বামী এরকমটা করেনি, পুরো স্বাভাবিক আচরণ করেছিল। তাই আবির বেশ স্বস্তি বোধ করলো, কিন্তু দিন একেবার তো এর মাংসের কথা মনে পড়েনি। তখনই তিনি কি করলেন এই উত্তরটা তার কাছে নেই। এরপর আবির সাহেব ভাবলেন যে কোনো উপায় নেই, এত বড় সমস্যা নিয়ে এইভাবে বাচ্চা থাকা সম্ভব না। সামনে যত বড় হবে সমস্যা তত বেশি হবে, বৃদ্ধি পেতে থাকবে আর বেশি হিংস্র হয়ে উঠবে। এই সমস্যার কথা কাউকে না বললেই তো ভালো হতো। এই বিষয়টা নিয়ে মজা করা উচিত না, বিষয়টা সিরিয়াসলি নেবেন এবং যে করেই হোক এই রহস্যের সমাপ্তি করেই ছাড়বো। এমন আর কেউ নেই, একমাত্র মিসির আলি সাহেব হয়তো এই কথাটাই সিরিয়াসভাবে নিয়ে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে। আবির সাহেব এত রাতে মিসির আলি সাহেবকে বুঝতে পারলেন নাও ভালো মতো চিনতে পেরেছেন। একবার যেন হঠাৎ মিসির আলি সাহেবের উপর আবিরের
বিশ্বস্ত জমতে শুরু করলো। তাই সিদ্ধান্ত নেয় যে আজ বিকালেই মিসির সাহেবের সাথে দেখা করে ওর বাড়িতে যাবে এবং তাকে সব ঘটনা খুলে বলবে। দুপুর 1টা বাজে। মিসিরের বাসার বিছানায় বসে সিগারেট টানছে। রতন নামের একটা ছেলে তার ঘর পরিষ্কার করছে। রতনের বয়স 18 বছর। রতন 3 মাস ধরে মিসির আলী সাহেবের বাড়িতে কাজ করেন। সিগারেটটা শেষ হওয়ার পর মিসির আলী বলেন, রতনকে ডেকে বলল, আজ বিকালের দিকে আবির চৌধুরী নামে একটা লোক আমার সাথে দেখা করতে আসবেন। উনি আসলেই বাসার ঘরে আমাকে ঘুম থেকে ডেকে দিবে। ঠিক আছে বাবু রতন। এরপর মিসির আলী সাহেব ঘুমিয়ে পড়লেন। রোজ দুপুর ঘুমানোর তার অভ্যাস। বিকাল 4টা বাজে আবির সাহেব মিসির আলী দেওয়া ঠিকানা অনুসরণ করে সেখানেই এসে বাসায় হাজির হলেন। আবির সাহেব ভাবলেন যে যেহেতু মিসির আলীকে কিছুই বলার নেই, তার বাড়ি চলে আসছি, এটা দেখে নিশ্চয়ই মিসির আলী বেশ চমকে উঠবেন। মিসির আলী বেশ চমকে দেওয়া যাবে তো দূরের কথা। এরপর আবির সাহেব বাড়ির কলিং বেলটা বাজালেন। কলিং বেলটা বাজালতেই রতন দ্রুত এসে দরজাটা খুলে দিল। তারপর তাকে দেখলো। রতন কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। এরপর বলল, আপনার নাম কি আবির চৌধুরী? ভিতরে আসবো বইলেন। বসেন। বাবু ঘুমাইতাছেন। বাবু কইছে আপনি আইলে ডাইকা দিতে। রতনের কথা শুনে আবির বেশ চমকে উঠলেন। মিসির আলী সাহেব আগ থেকেই কি করে জানলেন যে তিনি আজকে তার বাড়িতে আসবেন? আবির সাহেব 15 মিনিট বসতেই মিসির আলী সাহেব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার বাসায় এসে হাজির হলো। এরপর আবির এসে কিছুটা অপ্রাপ্তবয়স্কভাবেই মিসির আলী সাহেবকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি আগে থেকেই জানলেন যে আমি আপনাকে সাহায্য চাইতে আসবো? এরপর মিসির বললেন যে রতন 2টা কপি নিয়ে দিয়ে যেত। সিগারেটের আগুন দৌড়াতে দৌড়াতে বলল, হে জানতাম আপনি আসবেন, কিন্তু কিভাবে আপনি জানতেন? আমি তো আপনাকে আমার কোনো সমস্যার কথা বলিনি, আর কখনো আমার সিদ্ধান্ত নিলাম না যে আজ সকালবেলা। আপনি বুঝলেন কিভাবে যে আমি আসব? গতকাল রাতেই বুঝেছি যে আপনি নিজের অজান্তেই আপনার সমস্যার কথা আমায় বলে দিয়েছেন। এত বড় বাড়িতে আপনি শুধু আর আপনার মেয়ের একা থাকেন, কোনো কাজের লোক নেই কিংবা কোনো দারোয়ান নেই। এটা দেখেই প্রথমেই খাটকা খেয়েছিলাম। তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে হয়তো আপনার বাড়িতে কোনো সমস্যা আছে। এরপর নিশ্চিত হলাম যে যখনই আপনি একটা অদ্ভুত শিশু সম্পর্কে আমায় প্রশ্ন করেছিলেন, তখনই আমি যখন প্রশ্নটা করেছিলেন আপনার কণ্ঠের সুর বেশ নরম হয়ে যায়। এমনভাবে প্রশ্নটা করেছিলেন যে মনে হচ্ছিল আপনার কোনো আপনজন এরকম অদ্ভুত আচরণের সমস্যায় রয়েছে। আর আপনার আপন বলতে শুধু আপনার এই মেয়েটাই, যদিও আপনার আর কেউ নেই। এবং মনে হয় যদিও আপনি প্রসঙ্গটা পাল্টে ফেলেছিলেন। আপনার বলা কথার সূত্র ধরেই আমি বুঝতে পেরেছিলাম যে আপনার মেয়ের সমস্যাটা কীরকম হতে পারে। তাই আমি আপনাকে বলেছিলাম যে আপনার কোনো সাহায্য চাই কিনা, যাতে আমি পুরো ঘটনাটা জানতে পারি। আর পুরো ঘটনাটি জানা ছাড়া আর কোনো রহস্যের কোনো সমাধান কোনো পক্ষেই সম্ভব নয়। আমি জানতাম যে শিশুটির কথা আমি সিরিয়াসলি নেওয়ার কারণে আপনি আমাকে বিশ্বাস করবেন এবং আজ আমাকে পুরো ঘটনাটি খুলে বসতে আসবেন। আর আপনি এই রহস্যের সমাপ্তি চান। আর আপনি যদি রহস্যের পাগল, সেখানে রহস্য, সেখানে আমিও থাকি। আমার কাজই হচ্ছে যে জিনের কথা এবং পেটের কথা, মানুষের রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা। আমি আপনাকে পুরো ঘটনাটি খুলে বলছি। আপনি প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে দিন। যত টাকা লাগে আমি দিব। আমার এই রহস্যের সমাধান চাই। আপনি হয়তো জানেন না, আমি কোনো কোষের জন্য টাকা নেই না। রহস্য উদ্ঘাটন করার জন্য আমার নেশা, পেশা নয়। আমি আপনার মেয়েটাকে পুরো ঘটনা খুলে বলুন। এরপর আবির সাহেব সিম্মির জন্মের পর থেকে এখন পর্যন্ত সব ঘটনা সেই কবিরাজকে খুলে বললেন। শুধু সেই আয়াতগুলো আত্মহত্যা করার চেয়ে ঘটনা লুকিয়ে যায়। মিসির আলী পুরো ঘটনাটি শুনে বলেন,
রহস্য সেখানেই রয়েছে, এর সমাধানও সেখানেই রয়েছে। এই রহস্য উদ্ঘাটনের জন্য আপনার মেয়ের সাথে মিশতে হবে, তার সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আমার মনে বেশ কিছু প্রশ্ন জেগে, সেগুলো উত্তর একমাত্র আপনার মেয়ের কাছেই আছে। তার জন্য আপনাকে আর কিছুতেই থাকতে হবে না। বেশ, তো আপনি তাহলে আমার মেয়ের বাড়িতে চলে আসুন। আমার মেয়ের সাথে থেকে যা জানার সেটা জেনে নিন। আর কবে আসবেন তাহলে আমার বাড়িতে? আপনি আগামীকাল সকালে যাব আমি। কবিরাজ সেটা বলল, কিন্তু আপনার মেয়ের আমার ব্যাপারে কিছুই বলবেন না। আপনাকে আমার বন্ধু হিসাবে তার কাছে পরিচয় করিয়ে দিবেন। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কাল আপনার অপেক্ষায় থাকবো। সেখানেই বলে কবিরাজকে কথা দিয়ে, এবং কবিরাজ কথা দিল যে আগামীকাল সেখানে তার বাসায় আসবে। এতটুকু কথা বলেই আবির সেখানে মিসির আলীকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কবিরাজ সাহেব সিগারেট টানতে টানতে আবির সাহেবকে মেয়েটার কথা চিন্তা করতে থাকেন, আর ভাবেন একটা 6 বছরের মেয়ে কিভাবে এতটা হিংস্র হতে পারে। এদিকে আবির সাহেব বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আবির সাহেব ভাবেন যে সিম্মি পুরো বাড়িতে একা রয়েছে। খালি বাড়ি পেয়ে সিম্মি যে কি করছে তাও তার জানা নেই, আবার না জানি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এরপর আবির সাহেব তার এলাকাতে পৌঁছাতেই দেখলেন তার বাড়ি থেকে একটু দূরেই অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। এরপর আবির সাহেব সেই ভিড়ের দিকে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন একটা মহিলা বসে বসে কাঁদছে। লোকেরা বলা বলি করছে মহিলা একটা 9 মাসের বাচ্চা মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলাটা নাকি তার পাশেই মেয়েটাকে একটা চেয়ারে বসিয়ে রেখে ফোনে কথা বলছিল। এরপর হঠাৎ করে খেয়াল করে তার পাশে থাকা মেয়েটা নাই। এরপর পুরো রাস্তা খুঁজে সেই বাচ্চা মেয়েটাকে আর পাওয়া গেল না। আবির সাহেব কথাটা শুনে বেশ কষ্ট পেলেন। এরপর তার নিজের বাড়ির দিকে এগিয়ে যান। সিম্মির জন্য তার দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এরপর বাড়ির গেটের সামনে যেতেই আবির সাহেব বেশ চমকে যায়। দেখলেন গেটে তালা দেওয়া নেই, গেটটাও খুলে রয়েছে। এরপর গেটের দিকে যেতেই দরজাটা ভিতর দিকে হালকা করে চাপিয়ে দেওয়া, কিন্তু আবির সাহেব স্পষ্ট মনে আছে যে বাড়ি থেকে বের হওয়ার আগেই ভালো করে সে ঘরের দরজা আটকে রেখেছিল, যাতে সিমি বাড়ি থেকে বের হয়ে না যেতে পারে। তাহলে দরজাটা বাহির থেকে খুললো কে? তাহলে কি সত্যি সিম্মির কোনো বিপদ হয়েছে? এরপর আবির সাহেব অনেকটা বইয়ের সাথে দ্রুত দরজায় গিয়ে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। এরপর আবির দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন একটা ছোট্ট মেয়ে মাথাহীন রক্তাক্ত শরীরে মেঝেতে পড়ে আছে, আর সিম্মি সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আবির সাহেব দেখেই সিম্মি একটু মিষ্টি করে হেসে বলল, বাবা তুমি বলছিলে, তুমি মানুষের মাংস খেতে তিতা বলেছিলে না? মানুষের মাংস আর রক্ত পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। আমি আজ থেকে রোজ করে মানুষের মাংসই খাবো। আবির সাহেব সাম্যের এই কথা শুনে আর কিছুই বলতে পারলেন না, শুধু চুপচাপ মেঝেতে বসে থাকলেন। বাচ্চাটার এই ভয়ঙ্কর চেহারা দেখে আবির মাথা ঝিমঝিম করতে থাকে। বাচ্চা মেয়েটার শরীর থেকে কিছুটা দূরে মগজবিহীন মাথা পড়ে রয়েছে, আর সাম্যের সেই বাচ্চা মেয়েটার শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যদিও এটা 9 মাসের শিশু, শরীরের একটা 6 বছরের বাচ্চা মেয়ের পক্ষে পুরোটা একসাথে কাঁচা চিবিয়ে খাওয়া সম্ভব নয়। তাই স্বামী ছুরি দিয়ে কেটে শুধু ওই বাচ্চাটার মগজ আর হৃৎপিণ্ড আর কলিজা আলাদা করে ছিঁড়ে খাচ্ছে, আর শরীরে বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে মাংস খায়। এটা 6 বছরের মেয়ের পক্ষে এত হিংস্রতা প্রদর্শন পুরোপুরি অসম্ভব। তাকে দেখেই বোঝা যায় যে এটার ভিতর দুইম সস্তার উপস্থিতি রয়েছে। স্বামী যখন বাচ্চা মেয়েটার শরীরের রক্ত পান করেছিল, তখন সেই অনেকটা জোকের মতোই তার টুকটা মেয়েটার চেহারার উপর রেখে চুষে চুষে রক্ত খাচ্ছিল। বাচ্চা মেয়েটা পুরোপুরি না খেয়ে শরীরের বিভিন্ন বিশেষ বিশেষ জায়গাগুলো খাওয়ার পর স্বামী তার বাবা আবিরকে বলল, বাবা আমি আর খেতে পারছি না, তুমি একে বাড়ির বাইরে ফেলে আসো, আমি এখন ঘুমাবো।
এতটুকু কথা বলেই স্বামী অর্ধ খাওয়া বাচ্চাটাকে মেয়েটার শরীরের মেঝেতে ফেলে দিয়ে সেখানেই ঘুমাতে চলে গেল। আবির সাহেব সেই বাচ্চা মেয়েটার এরকম মাথা হুকপিণ্ড শরীর দেখে বয়ে কাঁপতে থাকে। এরপর বুঝতে পারে যে তার আর কোনো উপায় নেই, তাকে এখন থেকে এরকম অদ্ভুত পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে উঠতে হবে, কারণ সে জানে যে স্বামী ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সে হয়তো এই ধরনের ভৌতিক কর্মকাণ্ড আরও করতে থাকলো। সে যত বড় হচ্ছে তত আরও বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে। সে হয়তো একেবারে আরও মানুষ খুন করবে। এরপর মাঝরাতে আবির সাহেব সেই অর্ধ খাওয়া বাচ্চা মেয়েটার শরীরটা বাড়ির পিছনে নিয়ে যান এবং সেখানে গর্ত করে লাশটা পুঁতে রাখেন। এতে বেশ অপরাধ বোধ হয়, কিন্তু তার যে কোনো কিছু করারই ছিল না। এরপরে প্রায় সারা রাত আবির সাহেব স্বামীকে নিয়ে নানান ধরনের দুশ্চিন্তা করতে করতে জেগে থাকেন। এরপর সকাল হলে স্বামী ঘুম থেকে উঠে আবারও স্বাভাবিক আচরণ করা শুরু করে। সে ছাদে যায়, আকাশ দেখে, নিজে নিজেই গুনগুন করে গান গায়। স্বাভাবিক যে সকল খাবারগুলো সে অপছন্দ করত সেগুলো খেতে চায়। আবির সাহেব স্বামীর এইরকম ভালো ব্যবহার দেখে খুব খুশি হন, কিন্তু তিনি জানেন যে স্বামী এইরকম স্বাভাবিক ব্যবহার খানিকের জন্যই। স্বামী রোজ রাতে কয়েক ঘন্টা এরকম অস্বাভাবিক ব্যবহার করে। এরপর শুরু হয়ে যায় তার পৌচিকতা। আগে এই পৌচিকতাগুলো একটু ছোট হলেও এইবারের পৌচিকতা বেশ ভয়ঙ্কর আর হিংস্র। একটা মানুষকে খুন করে তার মাংস খাওয়া কোনো সাধারণ স্বাভাবিক ঘটনা হতে পারে না। সকাল 8টা বাজে হঠাৎ আবির সাহেব বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আবির সাহেব দ্রুত গিয়ে দরজাটা খুললেন। দরজাটা খুললেই দেখলেন মিসির আলী সাহেব ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। আবির বুঝতে পারলেন যে সেই কবিরাজটা তার মেয়ের সাথে দেখা করতে এসেছে। এরপর তিনি মিসির আলীকে ভিতরে নিয়ে আসলেন। স্বামী প্রথমে সিঁড়ির আলী সাহেবকে দেখে বেশ অবাক হয়, কারণ স্বামী জন্মের পর থেকেই এখন পর্যন্ত তার কোনো বন্ধু বা আত্মীয় স্বজনকে এ বাড়িতে আসতে দেখেনি। কোনো কারণে না, সেটা জানা নেই। স্বামী যখন আরও ছোট ছিল তখন সে ভাবত যে এই পুরো পৃথিবীটা মনে হয় সে তার বাবা ছাড়া কোনো মানুষই নেই। এ বাড়িতে হয়তো পুরো পৃথিবী, এই পৃথিবী শুধু টিকটিকি ইঁদুর বিড়াল। যখন প্রথম ছাদে যাওয়া শিখে তখন সে বুঝতে পারে এই পৃথিবীটা অনেক বড়। এই পৃথিবীটা তারা ছাড়াও অনেক আরও মানুষ আছে, আরও অনেক প্রাণের অস্তিত্ব আছে, কিন্তু তাদের বাড়িতে শুধু কেউ আসে না। এরপর আবির সাহেব সেই কবিরাজকে কথা মতোই কবিরাজকে পরিচয় করিয়ে দেন এবং তার বন্ধু বলে তাকে বললেন যে স্বামী বেশ অস্বাভাবিকভাবেই তার সাথে পরিচিত হয়। এরপর তারা তিনজনে বেশ কিছুক্ষণে একসাথে বসে থাকে। এরপর হঠাৎ আবির সেই কবিরাজ সাহেবকে আর সিম্মিকে সেখানে রেখে জরুরি কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর বাড়িতে শুধু সিম্মি আর কবিরাজ সাহেব সিম্মিকে দেখে খুব ভালোই পর্যবেক্ষণ করেছিল, কিন্তু তার চোখে ছিল অস্বাভাবিক কিছু ধরা পড়ল না। 8 থেকে 10টা স্বাভাবিক মেয়ের মতোই সে ব্যবহার করেছিল সিম্মু। তার আচরণ একটা 6 বছরের বাচ্চার মতোই ছিল। আবির সাহেবকে বলা সিম্মির কোনো আচরণের সাথে কবিরাজ সাহেব কোনো আচরণে মিল খুঁজে পাচ্ছেন না। বিষয়টা কবিরাজ সাহেব বেশ ভাবায়। কিছুক্ষণ পর সিম্মির আলী সাহেব কিছু না বলে একাই ছাদে চলে যায়। মিসির আলী তার স্বামী সিম্মিকে অনুসরণ করে ছাদে যায়। ছাদে গিয়ে দেখেন যে সিম্মি আকাশ দেখছে। এরপর মিসির আলী সাহেব তো অনেকটা স্বাভাবিকভাবে সিম্মিকে প্রশ্ন করেন যে আকাশ দেখতে তোমার কেমন লাগে? সে বলে যে আমার খুব ভালোই লাগে। আর কি কি দেখতে ভালো লাগে? গাছপালা, পশু পাখি, শুধু আকাশ। তাই তো ভালো লাগে। আচ্ছা, তোমার প্রিয় খাবার কি? আমি সব কিছুই পছন্দ করি, বিশেষ করে গরম ভাত আর চিংড়ি বোনা প্রিয় খাবার।
আমার বাবা ভালো চিংড়ি বোনা করতে পারে। আচ্ছা সিম্মি, তুমি তো অনেক ছোটো, তুমি কি জানো আফ্রিকার কিছু কিছু শিশুরা সাধারণ খাবার পছন্দ করে না, তারা মানুষ বা বিভিন্ন তাজা রক্ত কাঁচা মাংসগুলা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। আমাকে বলে সে দূর বোকা, আমি কি আফ্রিকান চিনি নাকি? আমি তো আমার এলাকায় চিনি না ভালো মতে, আর তুমি তো কিছুই জানো না। একটা মানুষ কি অন্য একটা মানুষের রক্ত কাঁচা চিবিয়ে খেতে পারে নাকি এগুলো খায় জঙ্গলের হিংস্র প্রাণীরা? এই বলে সে অদ্ভুতভাবে হাসতে থাকে। তাই নাকি? এসব জানলে কিভাবে? আমার বাবা বলেছিল। আচ্ছা তুমি আর কি কি জানো? সে বলে যে এইভাবে আরও বেশ কিছুক্ষণ সিম্মির সাথে কথা বলতে থাকেন। মিসির আলী সাহেব বলেন, কিন্তু সিম্মির ভিতর অস্বাভাবিক কিছুই লক্ষ্য করলেন না তিনি। যেমনটা আবির সাহেব তাকে বলেছিল, তিনি ভাবলেন কি আবির সাহেব পুরো ঘটনাটা মিথ্যা বলছে, নাকি পুরো ঘটনাটি গুছিয়ে বলেননি তাকে, অনেক কিছুই হয়তো এড়িয়ে বলেছেন তাকে। মিসির আলী সাহেব বুঝতে পারলেন না যে পুরো ঘটনাটা বুঝতে হলে তাকে না আগে সিম্মির সাথে আরও বেশি সময় কাটাতে হবে, তাকে সিম্মিকে আরও কাছ থেকে চিনতে হবে। এরপরই বোঝা যাবে সমস্যাটা কি সিম্মির নাকি আবির সাহেব নিজেরই। এরপর দুপুরে একটু আগেই আবির সাহেব বাড়িতে ফিরলেন। বাড়িতে কোনো কাজের লোক নেই, বিদায় আবির সাহেবকে কান্না করতে হয়। আবির সাহেব রান্না করে মিসির আলী আর সিম্মি দুজনের খাবার টেবিল রাখলেন। এরপর তারা তিনজনে মিলে সেখানে দুপুরের খাবার শেষ করলেন। এরপর যে ঘরে গিয়ে বিশ্রামের জন্য চলে গেলেন। বাকিটা সময় সিম্মি, আবির আর মিসির আলী সাহেব আলাদা আলাদা ঘরে বসে কাটালেন। আবির সাহেব এবং মিসির আলী সাহেব দুজনই অবশ্য যার যার ঘরে বসে সিম্মিকে নিয়ে চিন্তাই করছিল। এরপর দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে গেল। মিসির আলী সাহেব দেখলেন আবির সাহেব বসে বসে খাবারের কাগজ পড়ছেন। সিম্মি কি করছে এটা দেখছেন তিনি। সিম্মির ঘরের দিকে গেল। সৌম্যের ঘরের দিকে যেতেই মিসির আলী সাহেব দেখলেন সামনের ঘরের দরজাটা হালকা করে খোলা। দরজা হালকা ফাঁকা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে যে সিমির ঘরের জানালার পাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। মিসির আলী সাহেব সৌম্যের ঘরে ঢুকলেন না। তিনি লক্ষ্য করলেন যে হঠাৎ শামীমের মুখে ভঙ্গি বেশ অদ্ভুত হয়ে যাচ্ছে। তাই সে সিম্মিকে না ডেকে দরজার সামনে দাঁড়িয়ে সিমির সব কর্মকাণ্ডগুলো সে দেখতে লাগলো যে সে সেখানে কি করে। সে প্রথমে চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে রইল। এরপর মুখ দিয়ে একটা অদ্ভুত ধরনের শব্দ করতে লাগলো। শব্দটা বেশ মধুর, যে কাউকে পাগল করার মতন। এরপর জানালা দিয়ে বেশ কিছু পাখি উড়ে সিম্মির হাতের সামনে চলে আসলো। হিমের কাছে এসে পাখি বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। এটা দেখে মিসির আলী সাহেব বুঝতে পারলেন যে অস্বাভাবিকভাবেই সেই মেয়েটা পাখিদের সমন্বয় করতে পারে। এর কিছুক্ষণ পর স্বামী একটা পাখিকে ধরল আর বাকি পাখিগুলো হাতের ইশারা করে উড়ে গেল। সেই একটা পাখির দিকে হিমি বেশ কিছুক্ষণ হিংস্রভাবে তাকিয়ে রইল। এরপর হঠাৎ করে পাখিটার মাথা ধরে একটা মোচড় দিল। পাখিটার শরীর থেকে মাথা আলাদা করে ফেললো। এরপর সিমি অনেকটা জোকের মতন করে পাখিটার শরীরের রক্ত খেতে লাগলো। মিসির আলী সাহেব ঘটনা দেখে বেশ অবাক হলেন। সকালে সেই সিম্মির আলী সাহেব কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে সিম্মির সকালের আচরণ এখনকার আচরণ পুরোই ভিন্ন। এরপর মিসির আলী হঠাৎ দরজাটা ধাক্কা দিয়ে স্বামীর সামনে এসে হাজির হন। স্বামী তখনও পাখিটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। মিসির আলী সাহেব ভেবেছিলেন যে হঠাৎ করে তাকে দেখে স্বামী বেশ চমকে যাবে, কারণ সকালে স্বামী তার সাথে মিথ্যা কথা বলেছিল, তাই সালনা করেছিল। সকালে স্বামী যে রূপটা দেখিয়েছিল তা আসল রূপ ছিল না, এখনকার রূপ আসল। কিন্তু মিসির আলী সাহেব হঠাৎ করে ঘরে ঢুকতেই দেখলেন সিমির বিন্দু মাত্র চুলকোনো না। সে মিসির আলী সাহেবকে কিছুই বলল না, বড়জোর একবার শুধু তার দিকে আর চোখে তাকালো। স্বামী এখন ভাব করলো যে এটা তো হতই ছিল। মিসির আলী সাহেব
এখন একেবারে তাকে দেখানোর জন্য আসার কোনো কথাই ছিল না। এতে একটাও অবাক হওয়ার কি আছে? সিমি মিসির আলী সাহেবের দিকে মনোযোগ না দিয়ে বরং পাখিটা খাওয়ার দিকে মনোযোগ দিল। এরপর পুরো পাখিটা খাওয়া শেষ হলে সিমি একটা পৌচিক হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এবং আপনি আমাকে নিয়ে বেশ চিন্তা করবেন না, আমি এখন ঘুমাবো, আপনি এখন যেতে পারেন। এরপর সে সেখান থেকে বিছানায় শুয়ে পড়ল। বিকালবেলা সে ঘুমে মিসির আলী সাহেব কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর সিম্মির ঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে যান। এরপর বিছানা থেকেই মিসির আলী সাহেব ভাবতে থাকেন যে এই সিম্মির আচরণের সাথে আবির সাহেবের বেতা আর সিম্মির আচরণে বেশ মিল আছে। তার মানে এই সিম্মির আসল রূপ যদিও সকালবেলা সিম্মি অনেকটা ভিন্ন। একটা 6 বছরের বাচ্চা মেয়ে 2 বেলা 2 রকম রূপ নেয়, এটা নিয়েই ভাবতে থাকেন মিসির আলী। তাহলে কি সিম্মির ভেতরে 2টা সত্তার উপস্থিতি রয়েছে? মিসির আলী সাহেব যেন এবার সে তাকে বুঝতে পারছেন। তিনি হয়তো তাকে রহস্যটা সম্পর্কে জানতে পারলেন। মিসির আলী সাহেব বুঝতে পারলেন যে সিম্মির এবং তার রহস্যটা ভালোভাবে বুঝতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তাকে অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে শীঘ্রই। এটা সম্পর্কে কিছু পরিষ্কার হবে না। এরপর সে সকালে আচরণ করে এবং বিকালে আচরণ নিয়ে অনেকটা নানান ব্যস্ততায় ভাবতে লাগলেন কবিরাজ সাহেব। সিম্মির এই ধরনের আচরণের পিছনে একটা ব্যথার দাগ করানোর চেষ্টা করলেন তিনি, কিন্তু সিম্মি সাহেব হিংস্র আচরণের পিছনে কোনো ব্যথাই দাঁড় করতে পারলেন না। তিনি সিম্মি অবশ্যই কোনো পিশাচিনী নয়, এটা তিনি নিশ্চিত, কারণ কেবল এগুলো মানুষের কল্পনা। সিম্মির এই ধরনের অদ্ভুত আচরণগুলো পিছনে নিশ্চয়ই একটা বড় রহস্য আছে, যেটা নিজের একটা মিসির আলীর অনেক কাছে রয়েছে, কিন্তু সেটা খুঁজতে পারছে না। মিসির আলী ভাবলেন যে সিম্মির রহস্যটা উদ্ভাবন করলে তার মা সম্পর্কে সব তথ্য ভালো করে নিতে হবে, কারণ মায়ের আচরণে সন্তানরা পেয়ে থাকে। তাই বলা যায় আবির সাহেবের সাথে এ বিষয়ে কিছুই বলা উচিত, সেই বিষয় বলা উচিত। এসব ভাবতে ভাবতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপর আবির সাহেব 2 কাপ কফি নিয়ে মিসির সাহেবের সাথে দেখা করতে তার ঘরে প্রবেশ করেন। 1 কাপ কফি সেই কবিরাজকে দিয়ে প্রশ্ন শুরু করলেন যে আচ্ছা কবিরাজ সাহেব, আজ সারাদিন আপনার কেমন কাটলো? সিম্মিকে কেমন দেখলেন? তার অস্বাভাবিক কিছু কিন্তু লক্ষ্য করলেন যে হ্যাঁ, আপনি অনেক কথাই আমাকে পরিষ্কার করে বলেননি বা আমার থেকে লুকিয়েছেন, তাই বুঝতে সমস্যা হয়েছে। সেটা বুঝতে যেমন রূপ ধারণ করে আপনার মেয়ে, কিন্তু সবসময় হিংস্র আচরণ করে না। দিনের অর্ধেকটা সে সুস্থ থাকে আর বাকি অর্ধেকটা অদ্ভুত এবং অস্বাভাবিক আচরণ করে, যে একটা শরীরের 2টা সত্তার উপস্থাপনা করে। হ্যাঁ, আমি একটা লক্ষ্য করছি, কিন্তু আমার সমস্যাটা দিনের বাকি অর্ধেকটা নিয়ে, যখন সে অস্বাভাবিক আচরণ করে। তাই ভেবেছিলাম দিনের এই প্রথম অর্ধেক সময় তার স্বাভাবিক আচরণের তথ্যটা আমার কোনো কাজে আসবে না। বুঝলাম। আচ্ছা, আপনার স্ত্রী সম্পর্কে আমাকে কিছু বলুন। সে কি সব সময় স্বাভাবিক ছিল, নাকি মাঝে মধ্যে সিম্মির মতনই আচরণ করত? অর্থাৎ আপনার স্ত্রী কোনো আচরণে কি আপনার মেয়ের শরীরের ভিতর লক্ষ্য করলেন? না কবিরাজ সাহেব, আমার স্ত্রী একেবারে সাধারণ একটা মেয়ে ছিল, তারই মধ্যে আমার কোনো অস্বাভাবিক লক্ষ্য করিনি। আর কোনো শিক্ষিতা মেয়েও ছিল। সে এইসব অদ্ভুত বিষয়ে কখনো বিশ্বাস করতো না, যদিও আমি করতাম না, তবে এখন করি। আপনার মেয়ে সিম্মি যখন গর্ভে ছিল তখন কি আপনার কোনো অস্বাভাবিক বা অদ্ভুত কিছু বলেছিল, যেটা হয়তো আপনি তখন গুরুত্ব দেননি, তাই হয়তো এখন মনে করতে পারছেন না? একটু ভালোভাবে মনে করার চেষ্টা করুন। না, আসলে এইরকম কিছু অদ্ভুত বিষয়ে আমার তো কিছুই বলেনি। আচ্ছা, আপনার স্ত্রী মৃত্যুর কি একেবারে স্বাভাবিক মৃত্যু ছিল? হে কবিরাজ সাহেব, আমার তো এমনিতেই এ বিষয়ে বলেছিলাম যে স্বামী হওয়ার সময় অপারেশন থিয়েটারে সে মারা যায়। আচ্ছা, অপারেশনে কে কে ছিলেন, আর তারা কি কোনো ভুল করেছিল? প্রশ্ন ওঠে না। অপারেশন করেছিল আমার এক ভালো বন্ধু,
ডাক্তার ওয়াজিদ আলী। সে একজন অনেক বড় পর্যায়ের ডাক্তার এবং প্রাণী বিশেষজ্ঞ গবেষক ছিল। তিনি বিভিন্ন জনের দুটি প্রাণীর মধ্যে ক্রাশ ঘটিয়ে অনেকগুলো অদ্ভুত ক্ষমতার সম্পদ প্রাণী আবিষ্কারের মাধ্যমে তিনি পুরস্কৃত পান এবং অপারেশনে তিনি কখনোই ভুল করতে পারেন না। এছাড়া তার সাথে আমার এমনিতেই অনেক দিনের সম্পর্ক ছিল। আমার স্ত্রী তাকে ভাই বলে ডাকত। সে আমার স্ত্রীকে এক ধরনের বিশেষ ভ্যাকসিন দিত, যে প্রতি মাসে সিম্মি আমার গর্ভে আসার পর থেকেই, যাতে তার শরীরে বা মন কখনো দুর্বল না হয় আর তার কারণে ভুল না হতে পারে। হয়তো শীঘ্রই খারাপভাবে তার মার শরীরে আটকেছিল, তাই হয়তো তার মা মারা গেছে। হয়তো মানে আপনি তো নিজেও একজন ডাক্তার, এরপর আপনি তার কাছে আপনার স্ত্রীর মৃত্যুর কারণটা জানতে চাননি। দুর্ভাগ্যক্রমে সেটা জানা হয়নি। সিম্মির জন্মের সময় তার মা মারা যাওয়ার আমি বেশ চিন্তায় এবং মন মরা হয়ে সারাদিন বসে থাকি। তাই আর মারা যাওয়ার কারণ বিষয়টা তার কাছ থেকে কিছুই জানা হয়নি। আর কাকলির ভাবে সেদিন ডাক্তার ওয়াজিদ আলী এই সড়ক দুর্ঘটনায় মারা যান। কিন্তু ভ্যাকসিনের ব্যাপারটা একটু খাটকা। মিসির আলী সাহেব এতটুকু কথা বলার পরই হঠাৎ তার ঘরের পিছনে দেওয়ালে বুধে নিচের নাম্বারে শব্দ পানছে এবং মিসির আলী সাহেব সেখানে আটকে উঠে এবং আবির সাহেবকে বললেন, দেওয়ালে কে বিয়ে করে নিচের শব্দ পেলাম। আপনি কি পেয়েছেন? না তো, দেওয়াল বেয়ে সেখানে কে নামবে? আমার বাড়ি তো আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউই থাকে না। আমার গেট তো তালা দেওয়া, চাবিও আমার কাছে। সিম্মি এখন কোথায়? আজ বিকাল থেকেই তো দেখলাম সে ঘুমাচ্ছে। এখন সে আসে আবারও সে ঘুমিয়ে পড়েছে। মিসির আলী সাহেব হয়তো ভয়ঙ্করভাবে আন্দাজ করতে পেরেছিল, তাই সে দ্রুত ছুটে সিম্মির ঘরের দিকে গেল। আবির সাহেব তার পিছু পিছু সিম্মির ঘরের গেলেন। সিম্মির ঘরে গিয়ে তারা দুজনেই পুরো অবাক হয়ে গেলেন। আবির সাহেব বেশ আটকে উঠলেন, কারণ পুরো ঘরটা কোথাও সিম্মি নেই। এরপর পুরো ঘর খুঁজে আবির সাহেব তার মিসির আলী সাহেবকে কোথাও সিম্মিকে খুঁজে পেলেন না। এরপর ছাদে গেলেন, কিন্তু দেখলেন ছাদেও নেই সে। এদিকে বাড়ির গেট তালা দেওয়া, তাহলে সিমি মুহূর্তের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। আবির সাহেব এবং মিসির সাহেব দুজনেই বেশ চিন্তায় পড়ে গেলেন এবং পুরো বাড়িটাতে সিম্মি নেই। তাহলে সিম্মি এত রাতে গেল কোথায়? সিম্মি মিসির আলী ইবা দেওয়ালে বেয়ে নিচে নামার শব্দ শুনতে পেয়েছিলেন। একটা 6 বছরের মেয়ে কি করে দেওয়াল বেয়ে নামতে পারে? যদিও এটা সিম্মির জন্য অসম্ভব কিছু না, কারণ সে সিম্মি 8 থেকে 10টা মেয়ের মতো অস্বাভাবিক না। সে এটা করতে পারে না। মেয়েটার হিংস্রতা আছে, যে কোনো কিছুই হার মানবে। এরপর মিসির আলী সাহেব আবির সাহেবকে কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন করলেন, আপনি আমার কাছ থেকে কি লুকিয়েছেন? মানে হ্যাঁ, এগুলো বলতে আমতা করতে লাগলো। কথাটা আসলেই আপনি আমাকে বলতে চাননি, এবং আপনি গতকাল আপনার বাড়িতে যাওয়ার আগে আমি ভালো করেই আপনার বাড়ির গেটটা আটকে রেখে দিয়েছিলাম। আপনি সবসময় বাড়ি থেকে বের হওয়ার আগে এইভাবে সিম্মিকে গড়ে রেখে বাহিরে চলে যান, এবং একা একা কিন্তু গতকাল আপনার বাড়িতে গিয়ে আমার সাথে দেখা হয়। আপনি অবাক হয়ে বাড়িতে ফিরে আসলেন। তখনই ব্যতিক্রম কিছু দেখলাম। আমি ঘরের সামনেই যেতেই অনেক ভয়ঙ্কে আটকে উঠলাম। হঠাৎ দেখলাম আপনার মেয়ে সেখানে নেই, এবং আপনার মেয়েকে সেখানে নেই, এবং সে এত রাতে কোথায় যাবে? এবং আবার ঘরের সামনে গিয়ে যে দেখি তালা ঝুলানো। হঠাৎ দেখলাম দরজায় কোনো তালাও নেই, আবার গেটের হালকা করে ভিতর থেকে খোলা। এরপর বেশ অবাক হয়ে দেখি ভিতরে ঢুকতেই দেখলাম সিমি ঘরের ভিতরে একটা বাচ্চা মেয়েকে ছিঁড়ে খাচ্ছে। আসলে এই কথাটা আপনাকে আমি বলা হয়নি। সিমি বেশ কিছুদিন ধরে মানুষের মাংস আর রক্ত খাওয়ার জেদ করেছিল, তাই এখন তার
হিংস্রতার পর্যায়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। সে এখন মানুষ শিকার করতে চায়। একটু কথা শোনার পর মিসির আলী সাহেব বুঝতে পারলেন যে সিম্মি এবার কি করতে চাচ্ছে। একটু আগেই হয়তো শীঘ্রই দেওয়াল বেয়ে নিচে নেমেছিল। এরপর আবির সাহেব তার মিসির আলী সাহেব দুজন দ্রুত সেখান থেকে চলে গেলেন। ওই রাস্তাতে, যে রাস্তায় পুরোই সিম্মিকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু পুরো এলাকাটা খুঁজে কোথাও সিম্মিকে খুঁজে পেলেন না। আবির সাহেব একটু অস্থির হয়ে গেলেন, কেননা তাকে খুঁজে বের করতেই হবে। তাকে খুঁজে না বের করতে পারলে কার যেন কি ক্ষতি হয়ে যাবে। আবির সাহেব এবং মিসির আলী সাহেব দুজনে বেশ চিন্তায় পড়ে গেলেন। এরপর মিসির আলী আবিরকে দুজনে দ্রুত লোকটার কাছে গিয়ে কান্নার কারণ জানতে চাইলেন। লোকটা বলল সে নাকি 7 মাসের বয়সের নাতিকে নিয়ে সন্ধ্যার পর একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিল। এরপর হঠাৎ করে একটা বানর আকৃতির একটা বাচ্চা মেয়ে তাকে অ্যাকশন করে নাতিটাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে লাফিয়ে লাফিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু কেউই অদ্ভুত কথাটা বিশ্বাস করছিল না যে তার নাতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে বসে বসে কাঁদছে। বৃদ্ধ লোকটার এই কথা শুনে আবির সাহেব এবং মিসির আলী সাহেব বললেন কিছুই বুঝতে বাকি রইল না যে তারা যে খুব সহজ বুঝতে পারলেন যে এই বৃদ্ধ লোকটার নাতি সিম্মি এখন কোথায় রয়েছে। এতক্ষণে সিম্মি হয়তো তার শিকার নিয়ে বাড়িতে পৌঁছে গেছে। এরপর আবির সাহেব একটা মিসির আলী সাহেবকে দ্রুত আবারও বাড়ি ফিরে গেলেন। তারা বাড়ি পৌঁছাতেই দেখলেন যে বাড়ির গেটটা হালকা করে ভিতর থেকে খোলা। যদিও বাড়ি থেকে বের হওয়ার আগেই আবির সাহেব ভালো করে বাড়ির গেটটা আটকে গিয়েছিলেন। এইবার যেন তার ভয় আরও বেড়ে গেল। তাদের সন্দেহ যেন একেবারে বাস্তবে রূপ শুরু করলো। মিসির আলী সাহেব এবং আবির সাহেব যেন কিছুই বুঝতে পারলেন না। এরপর তারা দ্রুত ঘরে ঢুকলো। এরপর তারা যা ভেবেছিল তাই হলো। দেখলো একটা ছোট্ট শিশুর মাথা শরীর মেঝেতে পড়ে আছে। তারা সিম্মির সেই শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আবির এবং মিসির আলী সাহেব উভয়ই অবাক দৃষ্টি সিম্মার দিকে তাকিয়ে। সিম্মি এবারের বাচ্চাটাকে খুব রক্ত আর মগজ আর হৃৎপিণ্ড খেলো। এরপর বাকি শরীরটাই মেঝেতে ফেলে সিম্মু বলল, আমি আর খাবো না, তোমরা একে বাইরে ফেলে দিয়ে আসো, আমি এখন ঘুমাবো। এতটুকু কথা বলে সিম্মি আর তার ঘরে ঘুমিয়ে পড়ল। মিসির আলী সাহেব এতক্ষণে দৌড়ে নির্ভীক হয়ে সিম্মির হিংস্রতার পৌঁছাকিত দেখছিল। আবির যেন ঘটনার অবস্থায়। এরপর গতদিনের মতন আজও আবির সাহেব বাড়িতে পৌঁছালো। একটা গর্ত করে বাচ্চা শিশুটার লাশটা পুঁতে রাখলো। মিসির আলী সাহেব নিজের চোখকে দৃশ্য দেখলেন, তার কিছুই করার যে ছিল না। এরপর আবির সাহেব ও মিসির আলী সাহেব যা ঘরে গিয়ে শুয়ে পড়লেন। যদিও তারা সারা রাতে জেগে কাটালেন। আবির সাহেব মোটামুটি ঘটনার অভ্যন্তে হয়েও মিসির আলী সাহেব ঘটনা মেনে নিতে পারছেন না। তিনি বসে বসে ভাবছিলেন যে সিম্মির বর্তমান আচরণ অনেকটা মনের হিংস্র পশুদের মতন। আর এই আচরণের পিছনে একটা বেতাই অবশ্য। ব্যাখ্যাটা অবশ্য রহস্য দিয়ে ভরা, কিন্তু যেই কারণে হোক দ্রুত রহস্যটা সমাধান করতে হবে। কিন্তু যে কারণে তারা দ্রুত রহস্যটা সমাধান করতে হবে এটা ভাবছিল নির্ঘুম একটা রাত কাটায় মিসির আলী সাহেব। এরপর সকাল হতেই এবার সিম্মির ঘরে যায়। সিম্মির ঘরে গিয়ে সিম্মির ঘরে নেই দেখে। এরপর হাঁটতে হাঁটতে সাদেম এবং মিসিস আলী সাহেব চলে গেলেন। তিনি জানলেন যে সিম্মি হয়তো সকালে ছাদেও থাকবে। এরপর মিসির আলী সকালে গিয়ে দেখলেন যে সেখানে আকাশ দেখছে এবং এরপর আচরণে স্বাভাবিক, গতদিনের সে আচরণ আজ মতন। এরপর মিসির আলী সাহেব সিম্মির কাছে গিয়ে প্রশ্ন করলেন, গত রাতে তুমি কি করেছিল? এটা কি তোমার মনে আছে? আর রাতে আবার কি করব? সবাই যা করে আমি তাই করেছি, আমি ঘুমিয়েছি। আচ্ছা, কালকে বিকালের পর থেকে তুমি কি কি করেছো এটা কি তোমার মনে আছে? আমাকে সে বলে, দূর বোকা, আমি কি করব? আমি কি তখন জেগেছিলাম নাকি? আমি দুপুর পর্যন্ত জেগে থাকি, এরপর চোখ দুটো লেগে আসে এবং আমি সেখানে ঘুমিয়ে পড়ি। আর ঘুম ভাঙলে সকালে আমি আকাশ দেখি।
এবার যেন মিসির আলি সাহেব সিমিকে পুরোপুরি বুঝতে পারলেন। তার জটিল সমস্যাটা অনেকটাই ধরতে পারলেন। সিমির শরীরটা অর্ধেকটা তার নিজের আয়ত্তে থাকে, বাকি অর্ধেকটা হিংস্র পশুদের দখলে থাকে। তবে সিম্মুর এইরকম অদ্ভুত আচরণে পিছনে যে রহস্যটা রয়েছে তা কিছুটা মিসির আলি সাহেব আন্দাজ করতে পারলেও পুরো নিশ্চিত হতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হবে। সিম্মির এই সমস্যাগুলো শুধু জানলেই চলবে না, এরা সমাধানে বের করতে পারবে। নইলে সিম্মি ধীরে ধীরে আরও বেশি হিংস্র হয়ে উঠবে। আরও প্রাণ হতে পারে, অনেকগুলো নিষ্পাপ শিশুর প্রাণ যেতে পারে। সিম্মিকে কাজের বাধা দিতে গেলে উল্টো কিছু করতে পারে। বিপদটা আবির সাহেব হতে পারে। তাই যত দ্রুত সম্ভব সিম্মির এইরকম সমস্যার পিছনে সঠিক রহস্যটা বের করতে হবে। এই জন্য অবশ্য মিসির আলি সাহেবদের বাড়ি থেকে বের হতে হবে। বাড়ির রহস্যটুকু তাই মোটামুটি জানা হয়ে গেছে, এখন বাড়ির বাহিরের রহস্যটা জানা বাকি। এরপর সকাল সকাল মিসির আলি সাহেব আবির সাহেবকে একটা জরুরি কাজ আছে বলে তার বাড়ি থেকে নিয়ে যান। মিসির আলি সাহেব নিজের বাড়িতে গিয়েই এই ধরনের অদ্ভুত শিশু সম্পর্কে কোনো বই আছে কিনা তা খুঁজতে থাকেন। তাই কোনো রকম শিশুকে নিয়ে যাননি সেখানে তিনি। এরপর মিসির আলি সাহেব ভাবলেন, সিম্মির জন্মের সময় যে ডাক্তার তার মায়ের অপারেশন করেছিল তার সম্পর্কে অনেক কিছুই জানতে হবে। নিশ্চিত সেই আবির সাহেব তার স্ত্রীর বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের সাথে ভয়ঙ্কর গবেষণা পরীক্ষা চালিয়েছে, যার ফল আজ ভয়ঙ্কর হিংস্র নেমে সিম্মি। এই ডাক্তার তার গবেষণার বস্তু বানায় সিম্মি এবং তার মাকে। তাই সেই ভ্যাকসিন নাম করে তার গবেষণা উৎপন্ন কোনো মেডিসিন সিম্মির মায়ের শরীরে প্রয়োগ করে। কিন্তু তার গবেষণার বিষয়টা কি ছিল? সে কি কোনো হিংস্র মানুষ তৈরি করতে চেয়েছিল? কিন্তু কেন? এসব প্রায়ই ঘুরপাক খাচ্ছিল মিসির আলি সাহেবের মাথায়। এসব প্রশ্নের উত্তর সে কোনোভাবেই দিতে পারছে না। এবং যখনই ডাক্তার ওয়াজিদ আলীকে নিয়ে গবেষণা করা হয়েছিল এটা জানতে হবে। এরপর মিসির আলি সাহেব প্রায় 6 বছর পর সিম্মির জন্মের পরের দিন পত্রিকাগুলো অনেক কষ্টে একজনকে দিয়ে খুঁজিয়ে পর্যবেক্ষণ করতে থাকেন। আবির সাহেব সঠিক কথাটা সঠিকই ছিল। সিম্মির যেদিন জন্ম হয় সেদিন একটা সড়ক দুর্ঘটনায় মারা যায় ডাক্তার ওয়াজেদ আলী। খবরটা পরের দিন প্রকাশিত হয় খবরের কাগজে। খবরের কাগজগুলো পড়ে ডাক্তার ওয়াজিদ আলী অনেক কিছু সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। মিসির আলী খবরের কাগজ, ওয়াজেদ আলীর বাড়ি কোথায়, তিনি গবেষণা কোথায় করতেন, তিনি কি কি বিষয় নিয়ে গবেষণা করতেন, সফল হয়েছিলেন, কি বিষয়ে তার পুরস্কার পেয়েছিলেন, তার বিশ্বস্ত সহযোগী কারা ছিল, তার প্রিয় বন্ধু কারা ছিল, এসব কিছু সম্পর্কে জানতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়াই ছিল। যদিও মৃত্যুর আগে সময়টা ওয়াজেদ আলীকে নিয়ে গবেষণা করেছিলেন, এ বিষয়ে পত্রিকাতে কিছুই প্রকাশ পায়নি। এরপর মিসির আলী সাহেব খবরের কাগজ থেকে ডাক্তার ওয়াজেদ আলীর বিশ্বস্ত সহযোগীর নাম দেখে তার ঠিকানা ও টেলিফোন নাম্বার বের করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যদিও অনেকেই জানতে পায় না, সে অল্প কয়েকজনের সাথে কথা বলার সুযোগ পান তিনি। তারা মিসির আলি সাহেবকে জানান যে ডাক্তার ওয়াজেদ আলীর শেষ গবেষণা ছিল অনেকটা গোপন গবেষণা। সে স্বাভাবিক কোনো গবেষণা একা করতো না, তার সহযোগীদের সাথে নিয়ে তিনি তার জীবনে প্রায় সবগুলো গবেষণাই করেন। কিন্তু তিনি মৃত্যুর আগে যে গবেষণা করেছিলেন সেই গবেষণা তিনি তার সাথে আর কাউকে নেননি। তিনি একাই তার শেষ গবেষণাটি পরিচালনা করেন। তিনি নিয়মিত গবেষণায় গেলে করতেন, এই গবেষণাগুলো সেখানে করতেন। তবে গবেষণাটি করলে ব্যক্তিগতভাবে নিজস্ব বাড়িতে তার কোনো সহযোগী জানে না যে মৃত্যুর পূর্বে ডাক্তার ওয়াজিদ আলী কী নিয়ে গবেষণা করতে চাচ্ছেন। কিন্তু মিসির আলি সাহেব আলামত বুঝতে পারলেন যে ডাক্তার ওয়াজেদ আলী তখন কী বিষয় নিয়ে গবেষণা করছিল। তিনি ভিন্ন হিংস্র প্রাণী, জিন পর্যন্ত গর্ভবতী মহিলার শরীরে প্রবেশ করতে চাইছিলেন। তিনি চাইছিলেন সেই জিনটা রক্তের মাধ্যমে সেই গর্ভের শিশুর শরীরে প্রবেশ করুক এবং
পরপর অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন হয়ে শিশুর জন্ম দিক। যেই শিশুটা দেখতে মানুষের মতন হবে, কিন্তু তার ভেতর জঙ্গলের কোনো হিংস্র প্রাণীর বৈশিষ্ট্য থাকবে, যেটা হিংস্রতা প্রদর্শন করতে পারবে। ঠিক যেমনভাবে সেই সকল প্রাণীদের রূপ ধারণ করতে পারবে। যদিও তিনি গবেষণাটা পুরোপুরি শেষ করার আগেই মারা যায়। মৃত্যুর হয়তো কাকতালীন সেই আবি সাহেবের বাচ্চা মেয়ের মাধ্যমে তার এই অদ্ভুত গবেষণার এমন পরীক্ষাটি করেন। তিনি যদি বেঁচে থাকেন তাহলে হয়তো এরকম আরও কোনো হিংস্র মানুষের সৃষ্টি করতে পারেন। মিসির আলী সাহেব ভাবতে থাকলেন, যেহেতু ডাক্তার ওয়াজেদ আলী একজন গবেষক, তাই হয়তো সে মৃত্যুর আগে কোথাও না কোথাও তার এই অদ্ভুত গবেষণা নথিপত্র তৈরি করে রেখেছিল। কিন্তু তিনি আজও কোথাও রহস্যের গিরগিরে অবশ্যই লিখে রেখেছেন। হয়তো তিনি এই গবেষণাটি সেই জায়গা থেকে করেছিলেন, অর্থাৎ তার বাড়িতে গেলে এই গবেষণাটি কিছু কিছু সূত্র অবশ্যই পাওয়া যাওয়ার কথা। হয়তো এখানে গেলেই এই গবেষণার সৃষ্টি শিশুটির জটিলতা সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানা যাবে। হয়তো এর সমাধানে সেখানে পাওয়া যেতে পারে। কিন্তু এই 6 বছরে কি বাড়িটা আগের অবস্থায় আছে, নাকি সেই সব কিছু বদলে ফেলা হয়েছে? এটাই একটা বড় প্রশ্ন। এরপর মিসির আলী সাহেব ডাক্তার ওয়াজেদ আলী বাড়ি সম্পর্কে নানান তথ্য জোগাড় করেন। তিনি জানতে পারেন যে ডাক্তার ওয়াজেদ আলীর এই পৃথিবীতে আপন কেউই ছিল না। তাই তার মৃত্যুর পর থেকেই এখন পর্যন্ত বাড়িটা পরিত্যক্ত এবং অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এই বাড়ির অবশ্যই যে কারো প্রবেশ নিষেধ, আর কেউ বা এই বাড়িতে প্রবেশ করবে। তাই এই বাড়িতে মূল্যবান জিনিস বলতে কিছুই নেই। সব কিছু পড়ে আছে তার মৃত্যুরই সব কিছু। তো বন্ধুরা, সেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে পরবর্তী একটি ভয়ঙ্কর ঘটনা এবং গল্প নিয়ে। তো এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।